আসসালামু আলাইকুম। আজকে আমাদের বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত দর্শনের বার বিজিএস প্রশ্ন সমাধানের ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা বেশ কিছু বিগত দর্শনের বার বিজিএস এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আপনারা প্রশ্নগুলো শুনবেন যখন অবসর সময় পান অথবা পড়তে মন চাইবে না, তখন আপনারা হেডফোন লাগিয়ে বার বিজিএস এর প্রশ্নগুলো শুনতে পারেন। দেখা যাক, আজকে আমরা শুরু করি ইনশাআল্লাহ। কোন কোন ক্ষেত্রে এবং কি কার্যধারা অনুসরণে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তি এবং প্রশান্তি বজায় রাখার জন্য মোসলাকা সম্পাদনের আদেশ দিতে পারে? 2014 সালে আসছে বিজিএস পরীক্ষা, যে ক্ষেত্রে শান্তি এবং গণপ্রশান্তি বজায় রাখার জন্য মোসলাকা সম্পাদনের আদেশ দিতে পারে। ফৌজদারি কার্যবিধির 107 ধারার অধীন নিম্নলিখিত ক্ষেত্রে একজন জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তি এবং গণপ্রশান্তি বজায় রাখার জন্য মোসলাকা সম্পাদনের আদেশ দিতে পারে। কোনো ব্যক্তি সম্ভবত শান্তি ভঙ্গ করতে পারে, সর্বসাধারণের প্রশান্তি বিঘ্নিত করতে পারে, অথবা এমন কোনো অন্যায় কাজ করতে পারে যার ফলে সম্ভবত শান্তি ভঙ্গ হতে পারে, সর্বসাধারণের প্রশান্তি বিঘ্নিত হতে পারে। যে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 107 ধারার উল্লেখিত পন্থায় উক্ত ব্যক্তিকে শান্তি এবং গণপ্রশান্তি বজায় রাখার জন্য মোসলেকা সম্পাদনের আদেশ দিতে পারে। মোসলেকা সম্পাদনের আদেশ প্রদানের পন্থা: কারণ দর্শানোর নোটিশ। 107 ধারায় উল্লেখিত কোনো ব্যক্তিকে মোসলেকা সম্পাদনের আদেশ প্রদানের পূর্বে তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। উপরে উল্লেখিত ব্যক্তিকে কেন 1 বছরের কম সময়ের জন্য এবং যেমন সময় ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করেন তেমন সময়ের জন্য জামিনদার সহ বা ব্যতীত একটি মোসলেকা বন্ড সম্পাদনের আদেশ দেওয়া হবে না, সেটার কারণ দর্শাতে নোটিশ দিতে হবে। যে ব্যক্তির সম্বন্ধে উক্তরূপ আদেশ দেওয়া হয় ওই ব্যক্তি আদালতে উপস্থিত থাকলে আদেশটি তাকে পড়ে শোনাতে হবে, অথবা সে যদি ইচ্ছা করে তাহলে তাকে ওই আদেশের সারাংশ ব্যাখ্যা করে দিতে হবে। তাহলে 12 ধারাতে নোটিশ দিতে হবে, আর 113 ধারাতে বলতেছে যে এটা আপনাকে কি করতে হবে, পড়ে শোনাতে হবে। এরপরে বলতেছে হলো হাজির হওয়া বা কারণ দর্শানোর নির্দেশ। 14 ধারাতে বলতেছে যে যে যদি উক্ত ব্যক্তি আদালতে উপস্থিত না হয় তবে উক্ত ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করবে, অথবা উক্ত ব্যক্তি যদি জিম্মায় থাকে তাহলে সে অফিসারের জিম্মায় ওই অফিসার উক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করানোর নির্দেশ দিয়ে একটা ওয়ারেন্ট জারি করতে পারে, 114 ধারাতে বলা আছে। এরপরে বলতেছে যে 100 আপনার 15 ধারাতে যদি আমরা দেখি তাহলে এই যে বিষয়গুলো জারি করতে পারবে 112 ধারা এবং 114 ধারার, 112 ধারার যে কারণ দর্শানোর নোটিশ এবং 114 ধারার যে ওখানে ওনাকে কি করা হয়েছে হাজির হওয়ার জন্য যে নির্দেশ, সেটা একসাথে করে 115 ধারায় দিতে পারে। এখানে যখন ওনারা যদি উক্ত ব্যক্তি আদালতে উপস্থিত না থাকে তবে উক্ত ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করবে, অথবা উক্ত ব্যক্তি যদি জিম্মায় থাকে তাহলে যে অফিসারের ওই জিম্মায় আছে জিম্মায় আছে ওই ব্যক্তি আছে ওই অফিসারকে উক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করানোর নির্দেশ দিয়ে একটা ওয়ারেন্ট জারি করতে পারবে। 114তে বলা আছে, 115তে বলতেছে 112 কারণ দর্শানোর নোটিশ এবং 114তে হাজির হওয়ার নির্দেশ, দুটো একসাথে করে দিতে হবে। এবং 116তে বলতেছে যে আপনার ব্যক্তিগত হাজিরা মওকুফ করার ক্ষমতা। ফৌজদারি কার্যবিধি 16 ধারার ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে শান্তি রক্ষা মসলাকার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারে। এরপরে 117তে বলতেছে আরো অনুসন্ধান, যেই সংবাদের ভিত্তিতে কোনো মসলাকা সম্পাদনের জন্য আদেশ দেওয়া হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, উক্ত সংবাদের সত্যতা নির্ধারণ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 117 দ্বারা অনুসন্ধান করবে এবং যেরূপ প্রয়োজন মনে বলে প্রতীয়মান হবে আরো সাক্ষ্য নিতে পারবে। এরপরে হলো 118তে বলতেছে হলো মোসলেকা সম্পাদনের আদেশ প্রদান। 118তে বলা আছে 117 ধারায় উল্লেখিত অনুসন্ধানের পর যদি প্রমাণিত হয় যে শান্তি রক্ষার জন্য জামিনদার সহ বা বিনা জামিনদারে একটি মোসলেকা সম্পাদন করা প্রয়োজন, তাহলে উক্ত ম্যাজিস্ট্রেট সেই মর্মে একটা আদেশ দিবে। এবং 119-এ 117 ধারা অনুসন্ধান করার পর যদি দেখে যে না এখানে অব্যাহতি দেওয়ার দরকার, তাহলে সেখানে অব্যাহতি দিতে পারবে। তাহলে কোন কোন ক্ষেত্রে কি কার্যধারা অনুসরণ করে আমরা 112 থেকে
112 থেকে 119 পর্যন্ত এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করলে হয়ে যাবে। প্রথমে মনে করেন কারণ দর্শানোর নোটিশ দিবে 112 ধারাতে, এরপর 113 ধারাতে তাকে পড়ে শোনাতে হবে, এবং 114 ধারাতে সমন বা ওয়ারেন্ট জারি করবে, এবং 115 ধারাতে সমন বা ওয়ারেন্টের সাথে যে বিষয়গুলো কারণ দর্শানোর নোটিশ বা সমন বা ওয়ারেন্ট একসাথে সংযুক্ত করে অভিযুক্ত ব্যক্তির উপর জারি করতে হবে। 116 ধারাতে তাকে ব্যক্তিগত হাজিরা দেখে মওকুফ করতে পারে, এবং 117তে আরো অনুসন্ধান করতে পারে, এবং 118তে জামানত প্রদানের আদেশ দিতে পারে, 119-এ ওনাকে অব্যাহতি দিতে পারে। এই বিষয়গুলো হলো আপনার কোন কোন ক্ষেত্রে কি কার্যধারা অনুসারে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন মানে প্রশান্তি বজায় রাখার জন্য মুসলেকা সম্পাদনা আদেশ দিতে পারেন। এই যে পদ্ধতিগুলো, এই পন্থাগুলো হলো এগুলো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখি একজন ব্যক্তির বিরুদ্ধে গণপ্রশান্তি ভঙ্গের অভিযোগ পাওয়া না গেলে তখন তাকে কি অব্যাহতি দিতে পারে? অবশ্যই, যে ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট অব্যাহতি দিতে পারে। ফৌজদারি কার্যবিধির 119 ধারা অনুসারে শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মোসলেকা সম্পাদনের প্রয়োজন না হলে আদালত উক্ত ব্যক্তিকে অব্যাহতি দিতে পারে। 119 ধারায় বলা হয়েছে 117 ধারার অধীন অনুসন্ধানের পর যদি এটা প্রমাণিত হয় যে যার সম্পর্কে অনুসন্ধান করা হলো শান্তি রক্ষা বা সদাচরণের জন্য তার একটি মুসলেকা সম্পাদন করা প্রয়োজন, তাহলে ম্যাজিস্ট্রেট নথিতে সেই মর্মে অভিমত লিপিবদ্ধ করবে, এবং উক্ত ব্যক্তি শুধুমাত্র অনুসন্ধানের উদ্দেশ্যে হেফাজত থাকে তাহলে তাকে মুক্তি দিবে, অথবা উক্ত ব্যক্তি যদি হেফাজতে না থাকে তাহলে তার অভিযোগ থেকে অব্যাহতি দিবে। এরপরের প্রশ্ন আমরা একটু দেখি, কোন অবস্থায় গণ উৎপাত সরানোর জন্য শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে এবং কে উক্তরূপ আদেশ দিতে পারে? গণ উৎপাত সরানোর জন্য শর্ত সাপেক্ষে আদেশের বিধানটা হলো 133 ধারাতে আমরা পাবলিক নয়সেন্স সম্পর্কে জেনেছি যে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ উৎপাত সরানোর জন্য শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। যে সকল অবস্থায় গণ উৎপাত সরানোর জন্য শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে সেটা হলো 133 ধারা নিম্নলিখিত ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ উৎপাত সরানোর জন্য শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে যেখানে বেআইনি প্রতিবন্ধকতা বা উপদ্রব অপসারণ করতে বা জনসাধারণ আইনসঙ্গতভাবে ব্যবহার করছে বা করতে পারে এমন কোনো পথ, নদী, খাল থেকে বা সর্বসাধারণের ব্যবহার্য কোনো স্থান হতে কোনো বেআইনি প্রতিবন্ধকতা বা উপদ্রব অপসারণ করতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। তাইলে আমরা 1 নম্বরে দেখতেছি যে বেআইনি প্রতিবন্ধকতা বা উপদ্রব অপসারণ করতে এই আদেশটা দিতে পারে। এরপরে বলতেছে যে হলো ব্যবসা, 2 নম্বরে বলতেছে যে ব্যবসা বা পেশা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করতে, ব্যবসা বা পেশা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করতে বা মালপত্র বা পণ্যদ্রব্য অপসারণ করতে বা সেগুলোর সংরক্ষণ বা নিয়ন্ত্রণ করতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে যদি উক্ত ব্যবসা বা পেশা পরিচালনা বা কোনো মালপত্র বা পণ্যদ্রব্য রাখা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য বা শারীরিক আরামায়েশের পক্ষে ক্ষতিকর হয়। এরপরে হলো 3 নম্বরে বিল্ডিং নির্মাণ বা পদার্থ পরিত্যাগকরণ বন্ধ করতে, কোনো বিল্ডিং নির্মাণ বা কোনো পদার্থ পরিত্যাগকরণ করা হতে বিরত রাখতে বা বন্ধ করতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে যদি বিল্ডিং নির্মাণ বা পদার্থ পরিত্যাগ, বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটানোর সম্ভাবনা থাকে। এরপরে হলো বিল্ডিং বা বৃক্ষ ইত্যাদি অপসারণ করতে, কোনো তাঁবু বা অবকাঠামো অপসারণ, মেরামত বা ঠেকা দিতে বা কোনো গাছ বা অপসারণ বা ঠেকা দিতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে যে ক্ষেত্রে উক্ত বিল্ডিং বা তাঁবু অবকাঠামো বা কোনো গাছ এমন অবস্থায় আছে যা খুব সম্ভব ভেঙে পড়বে এবং সেটার ফলে নিকটবর্তী বসবাসরত বা ব্যবসা পরিচালনাকারী বা সেখানে দিয়ে যাতায়াতকারী ব্যক্তিদের ক্ষতি করতে পারে। এরপরে হলো পুকুর, কূপ বা খনি এলাকায় বেড়া দিতে, জনসাধারণের বিপদ নিবারণের জন্য কোনো রাস্তা বা সর্বসাধারণের ব্যবহার্য স্থান সংলগ্ন কোনো পুকুর, কূপ বা খনি এলাকার চারদিকে বেড়া দেওয়া প্রয়োজন হলে উক্ত বেড়া দিয়ে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। বিপজ্জনক পানি ধ্বংস করতে, কোনো বিপজ্জনক পানি ধ্বংস করা, আটক করা বা কোনোভাবে বিলি ব্যবস্থা করতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পাবলিক নয়সেন্সে কি কি আদেশগুলো দিতে পারে, কি কি অপসারণ করতে আদেশ দিতে পারে। আশা করছি আপনারা পারবেন। হ্যাঁ, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই।
পরবর্তী প্রশ্ন হলো কে ফৌজদারি কার্যবিধির 144 ধারা মোতাবেক আদেশ প্রদান করতে পারেন, কে পারেন এবং কি অবস্থায় এই আদেশ প্রদান করা যায়, কতদিন পর্যন্ত এই আদেশ বলবৎ থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কি দরকারি প্রশ্ন। বার কাউন্সিল পরীক্ষা 2008 এবং 12তেও আসছে যে কে ফৌজদারি কার্যবিধি 144 ধারা মোতাবেক আদেশ প্রদান করতে পারেন এবং কি অবস্থায় এই আদেশ প্রদান করা যায়, কতদিন পর্যন্ত আদেশ বলবৎ থাকে, বিস্তারিত আলোচনা করুন। আমরা দেখি 144 ধারা মোতাবেক আদেশ দিতে পারে ফৌজদারি কার্যবিধি 144-এর 1 ধারা অনুসারে জেলা ম্যাজিস্ট্রেট পারে, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট 144 ধারার আদেশ প্রদান করতে পারে। এখন যে সকল অবস্থায় 144 ধারার আদেশ দিতে পারে, যদি এমন ম্যাজিস্ট্রেট মনে করে যে 144 ধারা তার নির্দেশ আইনসঙ্গতভাবে নিযুক্ত কোনো ব্যক্তির প্রতি প্রতিবন্ধকতা, বিরক্তি, আঘাত বা প্রতিবন্ধকতা, বিরক্তি বা আঘাতের ঝুঁকি সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণ সহায়তা করবে এবং মানুষ, জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তার প্রতি বিপদ সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণ করতে সহায়তা করবে, কোনো দাঙ্গা হাঙ্গামা সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণে সহায়তা করবে, সেই ক্ষেত্রে আশু প্রতিরোধ বা দ্রুত প্রতিকার বিধান করতে এমন ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে কোনো কার্য করা হতে বিরত থাকতে, যে কোনো ব্যক্তিকে তার দলীয় বা পরিচালনাধীন কোনো সম্পত্তির ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারে। এখন 144 ধারার মেয়াদ কত দিন? 144-এর 6 ধারা অনুসারে 144 ধারার প্রদত্ত কোনো আদেশ সর্বোচ্চ মেয়াদ 2 মাস, যদি না সরকার এমন মেয়াদ প্রজ্ঞাপন দ্বারা বৃদ্ধি না করে। অনুরূপ নির্দেশ না দিলে 144 ধারার আদেশ 2 মাসের অধিক বলবৎ থাকবে না। তবে জনজীবন, স্বাস্থ্য বা নিরাপত্তার প্রতি বিপদ থাকলে বা দাঙ্গা ও মারামারি হওয়ার সম্ভাবনা থাকলে সরকার এই ধারার কার্যক্রমের মেয়াদ বাড়াতে পারে। আমরা পরবর্তী প্রশ্ন একটু দেখি যে কখন কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর 144 ধারায় কার্যধারাকে উক্ত আইনের 145 ধারায় রূপান্তর করা যেতে পারে, সেটা একটু আমরা দেখি। দেখেন, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 144 ধারা কার্যধারাকে যখন 145 ধারা রূপান্তর করতে পারে, যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হয় যে বিরোধীয় ভূমি নিয়ে শান্তিভঙ্গের আরও সম্ভাবনা বিদ্যমান আছে, 144 ধারার আদেশ বলবৎ থাকা অবস্থায় উক্ত ধারাকে 145 ধারায় কার্যধারায় রূপান্তর করা যেতে পারে। 144 ধারার আদেশের মেয়াদ অতিবাহিত হওয়ার পর উক্ত ধারা কার্যধারা 145 ধারা রূপান্তর করা যায় না, অর্থাৎ 144 ধারার কার্যধারা 2 মাস অতিবাহিত হয়ে থাকে এবং উক্ত সময়ের মধ্যে 145 ধারার নতুন কোনো কার্যধারা শুরু করা যায় না, কারণ 144 ধারার কার্যধারা অপরিবর্তনীয়, মৃত হয়ে যাওয়ার উক্ত কার্যধারা পুনরুদ্ধার করা যায় না বা অন্য কোনো কার্যধারা রূপান্তর করা যায় না। তাইলে এটার ওই 144 ধারার সাথে সাথে পরবর্তীতে 145 ধারাতে কনভার্ট করার সুযোগ আছে, এটা 145-এ নেওয়া যাবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2005 সালে আসছে, 2008 সালে, 9 সালে, 6 সালে আসছে যে 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারার প্রসিডিং রুজু করিবার প্রয়োজনীয় উপাদানগুলো বা অপরিহার্য শর্তগুলো কি কি, এটা আমরা একটু দেখি। যে 145 ধারার বিধান মতে প্রসিডিং রুজু করার কিছু শর্ত বা উপাদান রয়েছে। স্থাবর সম্পত্তি, জমি জমা নিয়ে বিরোধ দেখা দিলে, তার ফলে শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে 145 ধারার ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। ফৌজদারি কার্যবিধির 145 ধারার ম্যাজিস্ট্রেট জরুরি ক্ষেত্রে প্রয়োজনীয় অবস্থা গ্রহণে একটি অসাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে। যদি স্থাবর সম্পত্তি নিয়ে কোনো বিরোধ হয়, তবে সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 144 ধারার পরিবর্তে 145 ধারার কার্যক্রম গ্রহণ করতে পারে। ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারার প্রসিডিং রুজু করার জন্য নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। যেমন ফৌজদারি পুলিশ প্রতিবেদন বা তথ্যের ভিত্তিতে কার্য করা, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে বা অন্য কোনো তথ্যের ভিত্তিতে 145 ধারা জারি করতে পারে। সুতরাং উদ্যোগে ম্যাজিস্ট্রেট 145 ধারা জারি করতে পারে না, বরং এই ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন বা অন্য কোনো তথ্য থাকতে হবে। ভূমি নিয়ে কোনো বিরোধ, 145 ধারা জারির জন্য দুটি আবশ্যিক শর্ত হলো ভূমি, পানি বা সেটার
সীমানা সংক্রান্ত বিরোধ থাকা, উক্ত বিরোধের কারণে শান্তিভঙ্গের সম্ভাবনা থাকা। এরপরে দেখেন, বিরোধী ভূমি অর্থাৎ জমি, জলাশয় বা এর সীমানা ইত্যাদি সম্পর্কে হতে হবে। এখানে জমি বা পানি বলতে দালান, বাজার, মৎস্য খামার, ফসল বা জমিতে উৎপন্ন অন্যান্য দ্রব্য এবং এরূপ কোনো সম্পত্তির খাজনা বা লভ্যাংশ অন্তর্ভুক্ত হবে। এর পরবর্তীতে প্রশ্ন আমরা একটু দেখি। প্রায় ৮১, দেওয়ানি ইখতিয়ার বলতে আপনি কি বুঝেন? জরুরি উৎপাত কিংবা আসন্ন বিপদের ক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেট কোনো স্থাবর সম্পত্তি বিষয়ে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করতে পারেন কি? যদি পারেন, কখন, কিভাবে? এটা বিজিএস পরীক্ষা 2012 সালে আসছে। আমরা একটু দেখার চেষ্টা করি প্রায় ৮১ বা দেওয়ানি প্রকৃতির বলতে আপনি কি বুঝেন আসলে। যেই এখতিয়ার দেওয়ানি ইখতিয়ারের মতো বা যে এখতিয়ার অত্যাবশ্যকীয় ভাবে দেওয়ানি এখতিয়ারের মতো কিন্তু দেওয়ানি ক্ষমতা বা কাজের মধ্যে পড়ে না, সেই এখতিয়ার প্রায় ৮১ দেওয়ানি এখতিয়ারের মর্মে গণ্য হয়। ফৌজদারি কার্যবিধি ১৪৫ দ্বারা ম্যাজিস্ট্রেট প্রায় দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করে, যদিও সেটা দেওয়ানি এখতিয়ারের আওতাভুক্ত না। বিরোধীয় জমিতে দখল নির্ধারণ প্রকৃত অর্থে একটি দেওয়ানি এখতিয়ারভুক্ত বিষয় হলেও ম্যাজিস্ট্রেট ১৪৫ ধারার কার্যক্রম উক্ত দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করে, কারণ ১৪৫ ধারার ম্যাজিস্ট্রেট বিরোধীয় সম্পত্তিতে শুধুমাত্র দখলের প্রশ্ন নিষ্পত্তি করে। যেখানে জবেদা খাতুন বনাম মমতাজ বেগম ৪৫ ডিএলআর এডি ৩১ মামলায় বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারার কার্যক্রম কোনো ফৌজদারি কার্যক্রম না। ১৪৫ ধারার গৃহীত কার্যক্রম প্রায় নির্বাহী কার্যক্রম, যার উদ্দেশ্য হলো গণ শান্তি ভঙ্গ প্রতিরোধ করা। স্থাবর সম্পত্তির বিষয়ে নিষেধাজ্ঞার আদেশ প্রদান। ১৪৫ এক ধারার আদেশ একটি দ্রুত প্রতিকার এবং এই ধারার প্রদত্ত আদেশ একটি অস্থায়ী আদেশ। দখলের অধিকারী ব্যক্তির দখলে বিপত্তি বা বাধা সৃষ্টি করে এমন ব্যক্তিকে অনুরূপ বাধা বা বিপত্তি করা থেকে বিরত রাখতে ম্যাজিস্ট্রেট ১৪৫ ধারার আদেশ প্রদান করে। এই কারণে ১৪৫ ধারার আদেশটি একটি নিষেধাজ্ঞার আদেশও বটে, তবে এই ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে, যথা পুলিশ প্রতিবেদন বা তথ্যের ভিত্তিতে কার্য করা। জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে অন্য কোনো তথ্যের ভিত্তিতে ১৪৫ ধারা জারি করতে পারে। সুতরাং স্ব-উদ্যোগে ১৪৫ ধারা জারি করতে পারে না, বরং এক্ষেত্রে পুলিশ প্রতিবেদন বা অন্য কোনো তথ্য থাকতে হবে। এরপরে ভূমি নিয়ে বিরোধ। ১৪৫ ধারা জারি দুটি আবশ্যিক শর্ত হলো যে ভূমি, পানি বা সেটার সীমানা সংক্রান্ত বিরোধ থাকতে হবে, উক্ত বিরোধের কারণে শান্তিভঙ্গের সম্ভাবনা থাকা। যেভাবে ১৪৫ ধারার আদেশ দিতে পারে, হাজির হয়ে পক্ষগণ লিখিত বিবৃতি দাখিলের নির্দেশ। ১৪৫ ধারা জারির পূর্বে ভূমি বিরোধ জনিত কারণে শান্তিভঙ্গের সম্ভাবনার বিষয়ে ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হওয়ার কারণ লিপিবদ্ধ করে ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগণকে বা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হতে নির্দেশ প্রদান করবে এবং বিরোধের বিষয়বস্তুতে তাদের বাস্তবিক দখল বিষয়ে তাদের দাবির সমর্থনে লিখিত বিবৃতি দিতে নির্দেশ দিবে। এরপরে হলো সমন ইস্যু করা। ম্যাজিস্ট্রেট যেমন ব্যক্তির প্রতি সমন জারির নির্দেশ দিবে, অনুরূপ ব্যক্তির প্রতি সমনের একটা কপি জারি করতে হবে এবং বিরোধের বিষয়বস্তু যেখানে অবস্থিত সেখানে সেটার নিকটে প্রকাশ্য স্থানে সমনের একটা কপি লটকিয়ে দিতে হবে। এরপরে দখল বিষয়ে অনুসন্ধান করবে। ৩ নম্বরে যে পক্ষগণ কর্তৃক দাখিলকৃত বিবৃতি পর্যালোচনা করে পক্ষগণের বক্তব্য শুনে এবং সংশ্লিষ্ট পক্ষগণ যে সকল সাক্ষ্য দাখিল করে সেগুলো গ্রহণ করে এবং উক্ত সাক্ষ্যের প্রভাব বিবেচনা করে এবং প্রয়োজনীয় মনে করলে অধিকতর সাক্ষ্য নিয়ে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নিবে। ১৪৫ ধারার আদেশ দেওয়া দিনে কোনো পক্ষ দখলে ছিল, উক্ত পক্ষকে আইনগত দখলচ্যুত না করা পর্যন্ত দখলে থাকার আদেশ দিবে। তার দখলে বাধা সৃষ্টিকারী সকল বিপত্তি করা হতে সংশ্লিষ্ট পক্ষগণকে নির্দেশ দিবে এবং ইতিপূর্বে উক্ত পক্ষ দখলচ্যুত হয়ে থাকলে তাকে দখল উদ্ধার করবে। আমরা একটু ২০ নং প্রশ্নটা একটু দেখি। এখানে কি বলতেছে, ক্রিমিনাল প্রসিডিউর কোড ১৪৫ ধারা কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো
কোন শর্তের প্রশ্ন নয়, কেবল সম্পত্তি দখলের বিষয় দেখেন, ব্যাখ্যা করো। আমরা একটু দেখি এটা, যে ফৌজদারি কার্যবিধির 145 ধারা কার্যক্রমের উদ্দেশ্য হলো সম্পত্তির দখল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। 145 ধারার কার্যক্রম কোন পক্ষ বিরোধী সম্পত্তির বাস্তব দখলে আছে সেটা ম্যাজিস্ট্রেট নির্ধারণ করে এবং এমন দখলে যে কোনো প্রকারের বিশৃঙ্খলা নির্দিষ্ট করে উক্ত ব্যক্তির দখল বজায় রাখে যতক্ষণ না পর্যন্ত না এমন দখলকারকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে উক্ত দখল হতে উচ্ছেদ করা হয়। এই ধারার কার্যক্রমে কিভাবে পূর্ববর্তী দখল পেয়েছিল সেটা বিবেচনা করার কোনো সুযোগ নাই। 145 ধারার কার্যক্রমে ম্যাজিস্ট্রেট কি করবে সেটা 145-এর 4 ধারায় বলা হয়েছে। 145-এর 4 ধারায় বলা হয়েছে, 145-এর 1 ধারায় পক্ষগণকে হাজিরার জন্য লিখিত আদেশের তারিখে কোন পক্ষ বিরোধী সম্পত্তি দখলে ছিল সেটা নির্ধারণ করবে। এই দখল কিভাবে নির্ধারণ করবে সেটা 145-এর 4 ধারায় পরবর্তী অংশে নিম্নলিখিত উল্লেখ করা হয়েছে। পক্ষগণ কর্তৃক দাখিলকৃত বিবৃতি পর্যালোচনা করে এবং পক্ষগণের বক্তব্য শুনে সংশ্লিষ্ট পক্ষগণ যে সকল সাক্ষ্য দাখিল করে সেগুলো গ্রহণ করে এবং উক্ত সাক্ষ্যর প্রভাব বিবেচনা করে প্রয়োজনীয় মনে করলে অধিকতর সাক্ষ্য নিয়ে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নিবে। 145 ধারার আদেশ দেওয়ার দিনে কোনো পক্ষ দখলে ছিল বা 145-এর 4 ধারার ম্যাজিস্ট্রেট যে পক্ষকে দখলকারী হিসাবে নির্ধারণ করলো উক্ত পক্ষকে এমন সম্পত্তি দখলের অধিকারী মর্মে ঘোষণা করে এবং এমন দখলে বিশৃঙ্খলা নিষিদ্ধ করে এবং 145-এর 6 ধারার আদেশ জারি করবে যতক্ষণ না পর্যন্ত এমন দখলকারীকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দখল হতে উচ্ছেদ করা হয়। এরপরে আমরা দেখি শর্তের বিবেচনা করবে না। জোবেদা খাতুন বনাম মমতাজ বেগম 45 জিএলআরডি 31 মামলায় বলা হয়েছে 145 ধারার কার্যক্রমে ম্যাজিস্ট্রেট শর্তের প্রশ্ন নির্ধারণ করে না। মালিকানার বিরোধ নির্ধারণ করা 145 ধারার কার্যক্রমের আওতায় বহির্ভূত। সুতরাং 145 ধারার যিনি দখলে ছিল তাকে দখল অর্পণ করবে। কেবল দখলের অধিকারী বা উক্ত সম্পত্তিতে কার শর্ত আছে সেটা নির্ধারণ করার কোনো সুযোগ 145 ধারার নেই। এর পরবর্তীতে আমরা একটা প্রশ্ন দেখি, সেটা হলো 21 নং প্রশ্নটা আমরা একটু দেখি। যদি সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করার পর ম্যাজিস্ট্রেট সাহেব দেখতে পান যে প্রসিডিং রুজু করার 60 দিনের মধ্যে মামলার ভূমিতে প্রথম পক্ষ কোনো দখল ছিল না, তাহলে প্রসিডিং এর পরিণতি কি হবে? বার কাউন্সিল পরীক্ষা 2005, 2006, 2008-এ আসছে, গুরুত্বপূর্ণ। অর্থাৎ 60 দিনের মধ্যে যদি প্রথম পক্ষের দখলে না থাকলে তখন কি সিদ্ধান্ত দিবে? 145-এর 4 ধারায় ম্যাজিস্ট্রেটকে পক্ষদ্বয়ের মধ্যে কোনো পক্ষ দখলের অধিকারী না তা নির্ধারণ করার জন্য দখল সম্পর্কে অনুসন্ধান করার ক্ষমতা দেওয়া হয়েছে। এই ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের নিকট যদি প্রতীয়মান হয় যে উক্ত আদেশের হাজির হওয়ার আদেশের পূর্ববর্তী 2 মাসের মধ্যে প্রথম পক্ষকে যেই পক্ষ এজাহার বা অভিযোগ দায়ের করেছে বলপূর্বক বা অন্যায়ভাবে বেদখল করা হয়েছে, তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত প্রথম বেদখল পক্ষকে উক্ত তারিখে দখলদার বলে আদেশ দিতে পারবে। তবে কিন্তু যদি ম্যাজিস্ট্রেট দেখতে পায় যে উক্ত আদেশের হাজির হওয়ার আদেশের পূর্ববর্তী 2 মাসের অর্থাৎ 60 দিনের মধ্যে প্রথম পক্ষকে অর্থাৎ যে পক্ষ এজাহার বা অভিযোগ দায়ের করেছে বলপূর্বক বা অন্যায়ভাবে বেদখল করা হয়নি বা প্রথম পক্ষের কোনো দখল ছিল না, তাহলে তিনি প্রথম পক্ষকে দখলের অধিকারী না বলে ঘোষণা দিতে পারবেন। সুতরাং বলা যায় যে যদি সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার পর ম্যাজিস্ট্রেট সাহেব দেখতে পান যে প্রসিডিং রুজু করার 60 দিনের মধ্যে মামলা প্রভৃতি প্রথম পক্ষের কোনো দখল ছিল না, তাহলে তিনি প্রথম পক্ষকে দখলের অধিকারী বলে গণ্য করবে না, প্রসিডিং খারিজ করে বা তার পূর্ববর্তী আদেশ বাতিল করে পরবর্তী সকল কার্যক্রম স্থগিত করতে পারবে। এর পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখি। সাক্ষ্য প্রমাণ বা মৌখিক বা দালিলিক পর্যালোচনার পর ম্যাজিস্ট্রেট সাহেব যদি বিবাদমান পক্ষদের মধ্যে বিরোধী ভূমিতে কোনো পক্ষ দখলে আছে তা সাব্যস্ত করতে ব্যর্থ হন, তাহলে তিনি কি করবেন? এটাও বার কাউন্সিল পরীক্ষা 2005-এ আসছে, 2009-এ আসছে, 7-এ, 6-এ, 8-এ এগুলাতে আসছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বলতেছে যে সাক্ষ্য বা মৌখিক বা দালিলিক পর্যালোচনার পর ম্যাজিস্ট্রেট সাহেব বিবাদমান পক্ষদের মধ্যে বিরোধী ভূমিতে কোনো পক্ষ দখলে আছে তা সাব্যস্ত করতে ব্যর্থ হলে ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত আদেশগুলো দিতে পারে। ওনারা কি করতে পারে? সম্পত্তি ক্রয় করতে পারে। 146-এর 1 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট নালিশি সম্পত্তি ক্রয়বদ্ধ করার আদেশ দিতে পারে এবং ম্যাজিস্ট্রেট 146-এর 1 ধারায় ক্রয়ের আদেশ দিতে পারে, যে ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো পক্ষ বিরোধী সম্পত্তিতে দখলে ছিল না বা কোনো পক্ষ দখলে ছিল সেটা নির্ধারণ করতে তিনি অক্ষম।
এমন ক্রোক আদেশের মেয়াদ হবে এখতিয়ার সম্পন্ন আদালত উক্ত সম্পত্তিতে পক্ষগণের অধিকার নির্ধারণ না করা পর্যন্ত। এরপরে উনি কি করবেন, উনি রিসিভার নিয়োগ করবেন। 146-2 ধারা অনুযায়ী উপযুক্ত মনে করলে ম্যাজিস্ট্রেট প্রকৃত বিষয়বস্তু রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করতে পারে, যদি না দেওয়ানি আদালত ইতোপূর্বে বিরোধী সম্পত্তির কোনো রিসিভার নিয়োগ না করে। এরপরে হলো বিক্রয় করার আদেশ দেওয়া। বিরোধীয় বিষয়বস্তু যদি দ্রুত পচনশীল বা ক্ষয়শীল হয় তবে ম্যাজিস্ট্রেট তা বিক্রি করার আদেশ দিতে পারে এবং রক্ষণাবেক্ষণের হেফাজতে রাখার আদেশ দিতে পারে। আমরা পরের প্রশ্নতে চলে যাই। সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার পর ম্যাজিস্ট্রেট সাহেব যদি দেখতে পান যে বর্তমান মামলার ভূমি নিয়ে শান্তিভঙ্গের কোনো আশঙ্কা নেই, তাহলে তিনি কি ব্যবস্থা গ্রহণ করবেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা কাউন্সিল পরীক্ষা 2005, 2008, 2006 আসছে। আমরা একটু দেখি যে ম্যাজিস্ট্রেট সাহেব যদি দেখতে পান যে বর্তমান মামলায় ভূমি নিয়ে শান্তিভঙ্গের কোনো আশঙ্কা নেই, তাহলে তিনি 146-1 ধারার বিধান অনুযায়ী যে কোনো সময় ক্রোকাদেশ প্রত্যাহার করতে পারে। এবং ফৌজদারি কার্যবিধির 146-1 ধারায় বলা হয়েছে শর্ত হলো এমন ম্যাজিস্ট্রেট উক্ত ক্রোক যে কোনো সময় প্রত্যাহার করতে পারে যদি সে সন্তুষ্ট হয় যে বিরোধীয় বিষয় সম্পর্কে কোনো শান্তিভঙ্গের আশঙ্কা নেই। এবং 145-4 ধারা অনুসারে বিরোধীয় ভূমির দখল বিষয়ে অনুসন্ধান করে যদি ম্যাজিস্ট্রেট সিদ্ধান্তে উপনীত হয় যে 145 ধারার অধীন প্রাথমিক আদেশ দেওয়ার তারিখ কোনো পক্ষই দখলে ছিল না, উক্ত পক্ষদের মধ্যে কোনো পক্ষ দখলে ছিল সেটা নির্ধারণ করতে তিনি অক্ষম, তাহলে তিনি ম্যাজিস্ট্রেট 146 ধারার উক্ত বিরোধীয় ভূমি ক্রোকের আদেশ দিতে পারে। এই বিষয়গুলো উনি করবেন। শান্তিভঙ্গের আশঙ্কা না থাকলে উনি প্রত্যাহার করবে ওনার যাবতীয় কার্যক্রম। এরপরে যদি দেখতেছে যে কেউই দখল প্রমাণ করতে পারতেছে না, তাইলে উনি ক্রোকের আদেশ দিবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা প্রশ্ন দেখি যে এক্স ঢাকা মহানগর মতিঝিলে 1 খণ্ড জমি ওয়াই এর সাথে বিরোধের সূত্রে পরবর্তী 15 দিন পর শান্তিভঙ্গ রোধের প্রার্থনায় জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা বরাবরে একটি আবেদন দাখিল করে জেলা ম্যাজিস্ট্রেট দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898-144 ধারার আদেশ ধারা পরবর্তী 3 মাস ওই নালিশি জমিতে প্রবেশ থেকে বিরত থাকার শান্তিভঙ্গ বা শান্তি বজায় রাখার নির্দেশ জারি করে। ওয়াই আইনজীবী হিসাবে আপনার আইনগত পদক্ষেপ কি? জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে আইনানুগ যুক্তি প্রদর্শন করুন। বার কাউন্সিল পরীক্ষা 2020 আসছে। তাহলে ম্যাজিস্ট্রেট এই আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট রিভিশন দায়ের করব এবং আইনানুগ যুক্তি হচ্ছে বিরোধীয় ভূমি মহানগর এলাকায় অবস্থিত হয় 144 ধারার বিধান অনুসরণ করা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত আদেশ আইনসম্মত বা খারিজযোগ্য। তাইলে যেহেতু বিরোধটি 1 খণ্ড জমি নিয়ে 144 ধারার কার্যক্রমটি 145 ধারা রূপান্তর করা ম্যাজিস্ট্রেটের জন্য আবশ্যক ছিল, এমন রূপান্তর না করে ম্যাজিস্ট্রেট পরবর্তী 3 মাস ওই নালাশি জমিতে প্রবেশ থেকে বিরত রাখার জন্য শান্তিভঙ্গ বজায় রাখার নির্দেশ জারি করতে পারে না। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং বিরোধী আদেশটি কোনো প্রকার এখতিয়ার ব্যতীত ম্যাজিস্ট্রেট প্রদান করেছে এবং এই কারণে এমন আদেশ খারিজযোগ্য এবং 144 ধারার কোনো আদেশ 2 মাসের অধিক দেওয়ার কোনো সুযোগ নেই। এই কারণে ম্যাজিস্ট্রেট এমন আদেশ এখতিয়ার বহির্ভূত এবং আইনে রক্ষণীয় না। এর পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখি। ফৌজদারি কার্যবিধি 144 এবং 145 ধারার মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। এখানে কি কি পার্থক্য রয়েছে? ফৌজদারি কার্যবিধি 144 এবং 45 ধারার শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সেটা কি করতে পারবেন? ওনারা কি করবেন? প্রয়োগ উৎপাত বা আসন্ন বিপদে জরুরি ক্ষেত্রে 144 ধারা জারি আদেশ দেওয়া হয়। অন্যদিকে স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ দেখা দিলে 145 দ্বারা আদেশ দেওয়া হয়। এবং কারণটা কি? এটা 2 নম্বর হলো কারণ, অর্থাৎ আইনানুগ ভাবে কর্মরত কোনো ব্যক্তি বাধা, বিরোধ, প্রতিবন্ধকতা বা ক্ষতির আশঙ্কা করলে বা মনুষ্য জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা থাকলে বা যখন গণশান্তি বিঘ্নিত হওয়া বা দাঙ্গা মারামারি আশঙ্কা দেখা দেয় বা যদি দেখা যায় যে পরিস্থিতি খুবই জরুরি বা জটিল, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 144 দ্বারা জারি করবে। এই কারণে
আর অন্যদিকে ম্যাজিস্ট্রেট 145 দ্বারা জারি করতে পারে যদি জমি, জলাশয় বা সীমানা সংক্রান্ত কোনো বিরোধ থাকে, বা ভূমিতে দখলজনিত কোনো বিরোধ দেখা দিলে, জমির ফসল সংক্রান্ত কোনো বিরোধ, এই সকল বিরোধের কারণে শান্তিভঙ্গের কারণ দেখা দিলে। তারপর হলো সম্পত্তিগত পার্থক্য। 144 দ্বারা অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায়, আর 145 দ্বারা শুধুমাত্র স্থাবর সম্পত্তি বা বিরোধের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এটা হলো সম্পত্তিগত। এরপর হলো আদেশের ধরনটা কেমন হবে। 144 ধারার অধীন ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কোনো অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে, অর্থাৎ কোনো ব্যক্তিকে এমন কোনো কাজ থেকে বিরত থাকতে কিংবা কোনো ব্যক্তিকে তার দখলীয় পরিচালনাধীন কোনো সম্পত্তির ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণের নির্দেশ করতে পারে, এবং 145 ধারার অধীন ম্যাজিস্ট্রেট দখলের অধিকারী পক্ষের দখল নির্ধারণ করতে পারে, সম্পত্তির ক্রোকের আদেশ দিতে পারে, রিসিভার নিয়োগ করতে পারে। এই বিষয়গুলো, আদেশের ধরনগুলো হইতে পারে এরকম। এটা হলো অপ্রযোজ্যতা কি আছে। 144 ধারার এটা মহানগর এলাকায় প্রযোজ্য হয় না, কিন্তু 145 ধারা বিধান মহানগর এলাকায়ও প্রযোজ্য হয়। এটা বলবৎ কতদিন থাকবে। সরকার গেজেট প্রজ্ঞাপন জারি করে ভিন্ন কিছু নির্দেশ না দিলে 144 ধারার আদেশ 2 মাসের অধিক বলবৎ থাকবে না, এবং 145 ধারার প্রদত্ত আদেশ কোনো মামলার মাধ্যমে স্থাবর সম্পত্তির সত্য বা দখল নির্ধারিত না হওয়া পর্যন্ত, বা মামলার কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকে। এরপরে হচ্ছে হলো কার্যক্রম গ্রহণ, অর্থাৎ 144 ধারা কার্যক্রম ম্যাজিস্ট্রেট সন্তুষ্টির উপর নির্ভর করে। যদি তিনি মনে করেন যে 144 ধারার ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন, তাহলে তিনি 144 ধারা জারি করতে পারে। ভূমি সংক্রান্ত বিরোধ সম্পর্কে পুলিশ রিপোর্ট থেকে বা অন্য কোনো ক্ষমতাগত ম্যাজিস্ট্রেট সংবাদ পেলে 145 ধারা ব্যবস্থা গ্রহণ করতে পারে। যেহেতু পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট 145 ধারার অধীন আদেশ প্রদান করে, তাই পুলিশের নিকট স্থাবর সম্পত্তির দখল সংক্রান্ত বিরোধ নিয়ে প্রথমে বিরোধের কোনো পক্ষ এজাহার দায়ের করতে পারে। এরপরে আমরা একটু শুনানির সুযোগগুলো। 144 দ্বারা ক্ষমতাবদ্ধ ম্যাজিস্ট্রেট এককভাবে নির্দেশ দিতে পারে, এখানে শুনানির কোনো বিধান নেই। কিন্তু 145 দ্বারা ম্যাজিস্ট্রেট লিখিত আদেশ ধারা পক্ষদ্বয়কে হাজির হয়ে তাদের লিখিত বক্তব্য পেশ করার আদেশ দেয় এবং দখল নির্ধারণের ক্ষেত্রে তাদের বক্তব্য শ্রবণ করে। ক্রোক বা রিসিভার নিয়োগ। 144 দ্বারা ক্রোক বা রিসিভার নিয়োগের কোনো বিধান নেই, কিন্তু 145 দ্বারা ম্যাজিস্ট্রেট ক্রোক বা রিসিভার নিয়োগের আদেশ দিতে পারে, এবং যে ক্ষেত্রে বিরোধী সম্পত্তিতে কোনো পক্ষ দখলের অধিকারী তা নির্ধারণ করা সম্ভব হয় না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা চলে যাব আমলযোগ্য অপরাধ নিরোধে পুলিশের ক্ষমতা বর্ণনা করুন। আমলযোগ্য অপরাধ নিরোধে, প্রতিরোধে, প্রিভেন্টিভ যে বিষয়গুলো আছে, এখানে বার কাউন্সিল পরীক্ষা 2021-এ আসছে। অনেকে হয়তো এই প্রশ্নটা ভুল করেছেন, আপনারা বুঝতে পারেন নাই, আপনারা হয়তো 54 ধারা বা আদার্স ধারাগুলো আপনারা ইউজ করে প্রশ্নের আনসার করেছেন। আসলে এটা হবে হচ্ছে 149 থেকে 153 পর্যন্ত ওই বিষয়গুলোই বলা আছে। কি বলা আছে আমরা একটু দেখি। পুলিশ কর্তৃক আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করা 149 ধারাতে বলা আছে, অর্থাৎ এখানে যদি কোনো কগনিজেন্স অফেন্স ঘটে, প্রত্যেক পুলিশ কর্মকর্তা আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করার উদ্দেশ্যে বা সক্ষমতায় সর্বোচ্চ দিয়ে এমন অপরাধ সংক্রান্ত বিরোধ বাধা বা হস্তক্ষেপ করতে পারবে। এবং 2 বলতেছে যে হলো আপনার আমলযোগ্য অপরাধের তথ্য প্রদান। আমলযোগ্য অপরাধ সংগঠনের পরিকল্পনা তথ্য পেয়েছে এমন প্রত্যেকটা পুলিশ কর্মকর্তা উক্ত তথ্য সে তার অধস্তন বা উপরস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, অথবা যারা তাদের দায়িত্বের মধ্যে আছে আমলযোগ্য অপরাধ সংগঠন প্রতিরোধ করে আমলে নেওয়া, তাদের সাথে যোগাযোগ করবে। এরপরে হচ্ছে হলো 51-তে বলতেছে গ্রেপ্তারের বিষয়টা আছে। বলতেছে আমলযোগ্য অপরাধ সংগঠনের কোনো পরিকল্পনা সম্পর্কে অবগত হতে পেরেছে এমন কোন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেট নিকট হতে কোনো আদেশ ব্যতীত বা ওয়ারেন্ট ব্যতীত উক্ত অপরাধ সংগঠনের পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করতে পারে, যদি এমন পুলিশ কর্মকর্তা মনে করে যে উক্ত অপরাধ সংগঠনের পরিকল্পনাকারীকে গ্রেপ্তার ব্যতীত অন্য কোনো উপায়ে এমন অপরাধ সংগঠন প্রতিরোধ করা সম্ভব নয়। এরপরে মোটামুটি এগুলোই দিয়েছে, কিন্তু আমরা যদি বইতে দেখি তাহলে আরো কিছু গল্প ওখানে আছে। এখানে প্রতিরোধ করার জন্য ওনারা ওজন বা বিভিন্ন বাটখারা এই বিষয়গুলো পুলিশ দেখতে পারবে, সেগুলো বলা আছে এখানে। আপনারা একটু বইতে বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবেন। আর 152-তে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধের বিষয়গুলো বলা আছে। সরকারি কোনো সম্পত্তি ক্ষতি সাধন হলে সেগুলো দেখতে পারবে। আর 153-তে ওজন বা পরিমাপ এর সরঞ্জাম পরীক্ষা করা পুলিশ করতে পারবে, পরে ম্যাজিস্ট্রেটকে জানাবে। এই বিষয়গুলো আসছে।
এগুলো মোটামুটি হচ্ছে পুলিশের প্রিভেন্টিভ রিলিফ। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব হচ্ছে হলো 28 নং প্রশ্নটি দেখি। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর সংশ্লিষ্ট ধারা বা বিখ্যাত মামলার রায়ের উল্লেখে গ্রেপ্তারকৃত ব্যক্তির অধিকার সমূহ আলোচনা করুন। গ্রেপ্তারকৃত ব্যক্তির কি কি অধিকার রয়েছে 2023 সালে আসছে। তাদের কি অধিকার রয়েছে? গ্রেপ্তারকৃত ব্যক্তির কিছু অধিকার রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির অধিকার বাংলাদেশের সংবিধানের 33 অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির 60-61 ধারায় আলোচনা করা হয়েছে। গ্রেপ্তার আটক সম্পর্কে রক্ষা কবচ 33 অনুচ্ছেদে বলতেছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 4টি অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। যথাশীঘ্র সম্ভব আটকের কারণ না জানিয়ে আটককৃত ব্যক্তিকে আটক রাখা যাবে না। আটককৃত ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ বা প্রতিনিধিত্ব করার অধিকার দিতে হবে। আটকের 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেট নিকট উপস্থিত করতে হবে। ম্যাজিস্ট্রেটের নিকট অনুমতি ব্যতীত 24 ঘন্টার বেশি সময় আটক রাখা যাবে না। এবং সংবিধানের প্রদত্ত উপরে উল্লেখিত 4টি অধিকারের মধ্যে 2টি অধিকার ফৌজদারি কার্যবিধি নিশ্চিত করা হয়েছে। বাকি 2টি অধিকার বিষয়ে ফৌজদারি কার্যবিধি নীরব, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির আটককৃত ব্যক্তিকে 2টি অধিকার নিশ্চয়তা দেওয়া হয়েছে। যেমন 60 ধারার বিধান করা হয়েছে, আটককারী পুলিশ কর্মকর্তা আটককৃত ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেট নিকট উপস্থাপন করবেন। এবং 61 ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট অনুমতি ব্যতীত কোনো পুলিশ কর্মকর্তা আটককৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি সময় আটক রাখতে পারবে না। আমরা দেখি ব্লাস্ট বনাম বাংলাদেশ 55 ডিএলআর 363 এই মামলাতে কি বলছে। হ্যাঁ, সংবিধান 33-এর 1 অনুচ্ছেদ অনুসারে আটককৃত ব্যক্তিকে আটকের কারণ জানাতে হবে, কিন্তু ফৌজদারি কার্যবিধির 54 ধারায় কোথায় বলা হয়নি পুলিশ আটককৃত ব্যক্তিকে আটকের কারণ জানাবে। এবং এই কারণে 54 ধারা অনুসারে আটককৃত ব্যক্তিকে আটকের কারণ জানানো পুলিশের জন্য বাধ্যতামূলক না। এটা দুর্ভাগ্যজনক হলেও যে পুলিশ 54 ধারার প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করতে খুবই উৎসাহী, কিন্তু 33-এর 1 অনুচ্ছেদ অনুসারে আটককৃত ব্যক্তিকে আটকের কারণ জানাতে খুবই উদাসীন, যেটা সংবিধান ওনারা দেখে না। এরপরে সংবিধানের 33-এর 1 অনুচ্ছেদে আরো নিশ্চয়তা বিধান করে যে আটককৃত ব্যক্তি তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ বা প্রতিনিধিত্ব করার অধিকার দিতে হবে। এবং 54 ধারার অধীন পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সাংবিধানিক অধিকার ভোগ করতে দেওয়া হয় না। শুধুমাত্র এই সাংবিধানিক অধিকার প্রয়োগ করা হয় না, এমনকি গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট আত্মীয়কে জানাতে অস্বীকার করা হয়। সুতরাং উপরের আলোচনা হতে বলা যায় যে 33-এর 1 অনুচ্ছেদে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে প্রদত্ত অধিকার থেকে গ্রেপ্তারের পর নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার পূর্বে নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করতে পারলে গ্রেপ্তারকৃত ব্যক্তি ম্যাজিস্ট্রেট নিকট যথাযথভাবে আত্মপক্ষ সমর্থন করতে পারে এবং সে তার গ্রেপ্তারের কারণ সম্পর্কে অবগত হতে পারবে এবং আইনজীবীর সাথে পরামর্শক্রমে আইনি পরামর্শ পাওয়ার অধিকার প্রাপ্ত হবে। যদি উপরে উল্লেখিত অধিকারগুলো অস্বীকার করা হয় তাহলে উক্ত ব্যক্তিকে সাংবিধানিকভাবে আটক রাখা হয়েছে বলে গণ্য হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে পুলিশকে। এরপরে আমরা দেখি কোন কোন ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা ব্যতীত পুলিশ কর্মকর্তা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে বা কতক্ষণ তারা হাজতে রাখতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি যে গ্রেপ্তারি পরোয়ানা ব্যতিরিক্ত গ্রেপ্তারের বিষয়টা আসলে 54 ধারায় পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই 9টি ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে। ইতিমধ্যে আমরা আরো অনেকগুলো ক্লাসে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, মনে রাখার কৌশলও দিয়েছি, আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন যে আমলযোগ্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট বা যার বিরুদ্ধে যুক্তিযুক্ত অভিযোগ দায়ের করা হয়েছে, যার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে, যার বিরুদ্ধে আমলযোগ্য অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকা যুক্তিযুক্ত সন্দেহ থাকলে বা আইনসঙ্গত কারণ ব্যতীত ঘর ভাঙার সরঞ্জাম থাকলে এবং এই কার্যবিধির অধীন অথবা সরকারের আদেশ ধারা যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে, যার নিকট চুরির মাল আছে বা যুক্তিসঙ্গত সন্দেহ হলে উক্ত অপরাধ করেছে বলে যুক্তিসঙ্গত সন্দেহ করা হলে পুলিশ অফিসার তার কার্য সম্পাদনে বাধা দানকারী ব্যক্তি বা অথবা যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজতে পলায়ন করেছে, পলায়নের চেষ্টা করলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে পলায়নকারী বলে কোনো ব্যক্তিকে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা হলে বাংলাদেশের বাইরে কিন্তু বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ করলে এবং মুক্তিপ্রাপ্ত আসামি যদি 565(3) ধারা ভঙ্গ করলে, অর্থাৎ তাকে যে যে কার্যক্রমগুলো দেওয়া হয়েছে মুক্তি মানে যে সত্ত্বে ছাড়া হয়েছে ওগুলো ভঙ্গ করলে এবং যাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অফিসার নিকট থেকে অনুরোধ বা রিকুইজিশন আসছে বা রিকোয়েস্ট আসছে সেই ক্ষেত্রে গ্রেপ্তার করা যাবে। এরপরে হলো
54 ধারা গ্রেপ্তারকৃত ব্যক্তিদের যে সময় আটক রাখা যায় সেটা তো আমরা দেখেছি যে 61 ধারাতে বলা আছে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না, বা অতিরিক্ত সময় আটক রাখতে হইলে আপনাকে কি করতে হবে, গ্রেপ্তারি পরোয়ানা দিতে রেখে যদি 24 ঘন্টার সময় অতিরিক্ত আটক রাখতে হলে পুলিশ কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি 167 ধারার বিধান অনুসরণ করবে, এবং 61 ধারার বাস্তব হলো 167 ধারার অধীন যদি ম্যাজিস্ট্রেট কোনো বিশেষ আদেশ থাকে সেক্ষেত্রে পুলিশ তার বা 24 ঘন্টার অধিক সময় হেফাজত রাখতে পারে, এবং 167 ধারার ম্যাজিস্ট্রেটের রিমান্ড আদেশ অনুসারে পুলিশ উক্ত গ্রেপ্তারকৃত অভিযুক্তকে 24 ঘন্টার অতিরিক্ত সময় হেফাজতে রাখতে পারে। তবে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যে ম্যাজিস্ট্রেট নিকট চালান করা হয় ম্যাজিস্ট্রেট 67 ধারা 2 অনুসারে উক্ত অভিযুক্তকে পুলিশ হেফাজতে অনধিক 15 দিনের বেশি আটক রাখতে পারবে না, এবং 167(2) ধারার ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত রিমান্ড আদেশ অনুসারে পুলিশ অভিযুক্তকে 24 ঘন্টার অধিক সময় হেফাজতে রাখতে পারবে, এবং তবে এমন হেফাজতের মেয়াদ কোনো ক্রমে 15 দিনের অধিক হবে না, বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং অভিযুক্তকে ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ, গ্রেপ্তারি পরোয়ানার ব্যতিরেকে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট চালান দিবে, এবং সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা না যায় তাহলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ বা তথ্য বিশ্বাস করার জন্য সুপ্রতিষ্ঠিত কারণ থাকে তাইলে অভিযুক্তকে ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করার সাথে সাথে মামলা সম্পর্কিত ডায়েরিতে লিখিত ঘটনা সম্পর্কিত সকল নকল বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করবে। এবং কি গ্রেপ্তারি পরোয়ানা ব্যতীত আটককৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট নিকট হাজির করা হলে পুলিশ কর্মকর্তা অবশ্যই উল্লেখ করবে যে 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা সম্ভব হয়নি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ বা তথ্য সুপ্রতিষ্ঠিত বলে বিশ্বাস করার কারণ কি কি এটা উল্লেখ করে আইনসঙ্গত বাধ্যকর একটা বিধান অভিযুক্তকে ম্যাজিস্ট্রেট নিকট উপস্থাপনের সাথে সাথে মামলা ডায়েরি বা পুলিশ ডায়েরি উপস্থাপন করতে পুলিশ বাধ্য, এবং ম্যাজিস্ট্রেট নিকট দাখিলকৃত ডায়েরি বিবরণী বিবেচনা করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ বা তথ্য সুপ্রতিষ্ঠিত বলে বিশ্বাস করার গুরুত্বপূর্ণ উপাদান আছে বলে ম্যাজিস্ট্রেট মনে করেন, ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে পুলিশ হেফাজত আটকের আদেশ দিতে পারে এবং রিমান্ডের আবেদন করতে পারে। আমরা ইতিমধ্যে দেখেছি রিমান্ডের বিষয়গুলো আছে। দেখি আমরা অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার সময় আপনার অভিযুক্ত হেফাজতে নিতে পুলিশ রিমান্ডের আবেদন করা উল্লেখযোগ্য কারণ যে অভিযুক্ত উল্লেখযোগ্য অপরাধে জড়িত বা জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবশ্যক, যদিও ফৌজদারি কার্যবিধি 167 ধারার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করা যায় মর্মে কোনো উল্লেখ করা নেই। বর্তমানে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্য বা জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য বের করার উদ্দেশ্যে অভিযুক্তকে রিমান্ডে নেওয়া বা বিচারিক রীতিতে পরিণত করা হয়েছে। ব্লাস্ট বনাম রাষ্ট্র 55 DLR এখানে বলা হয়েছে যে এমন সংবিধান 32(4) অনুচ্ছেদের সাথে অসামঞ্জস্যপূর্ণ। এরপরে আমরা একটু 30 নং প্রশ্নটা একটু দেখি। ফৌজদারি মামলা তদন্ত 24 ঘন্টার মধ্যে সম্পন্ন করা না গেলে আটককৃত ব্যক্তিদের কি ব্যবস্থা করবেন আমরা ইতিমধ্যে এটা পড়ে ফেলেছি। 167 ধারার বিধান অনুসরণ করতে হবে, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে হলো ফৌজদারি মামলা দায়ের। আমরা দেখি প্রাথমিক তথ্য বিবরণী FIR কি, হ্যাঁ, ফার্স্ট ইনফরমেশন রিপোর্টটা কি, আসলে তথ্য বিবরণী FIR হিসেবে গ্রহণযোগ্য প্রাথমিক তথ্য বিবরণী FIR এর সাক্ষ্যগত কোনো মূল্য আছে কি, BGS পরীক্ষা 2023 আসছে। এবং প্রাথমিক তথ্য বিবরণী বলতে আপনি কি বোঝেন, এরূপ তথ্য কি সাক্ষ্য বা সাবস্ট্যান্টিভ এভিডেন্স হিসেবে বিবেচিত হতে পারে, আলোচনা করুন। তাহলে আমরা প্রাথমিক তথ্য বিবরণী কি? প্রাথমিক তথ্য বিবরণী হলো কোনো অপরাধের প্রারম্ভিক বা প্রথম দিকের তথ্য। এটা হলো অপরাধ সংগঠনের বিষয়ে থানায় দায়েরকৃত কোনো একটা রিপোর্ট, অর্থাৎ আমলযোগ্য অপরাধ সংগঠনের সম্পর্কিত যে কোনো তথ্য যা লিখিত আকারে লিপিবদ্ধ করা হয়, সংবাদদাতা কর্তৃক যথাযথভাবে স্বাক্ষরিত হয় এবং সময়ের দিক হতে প্রথম তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সে তথ্য কোনো প্রাথমিক তথ্য বিবরণী নামে পরিচিত। এখন দেখেন এই যে FIR হিসেবে, অর্থাৎ যে তথ্য প্রাথমিক তথ্য বা FIR হিসেবে গ্রহণযোগ্য আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কিত 154 ধারায় অধীন প্রাথমিক তথ্য মর্মে গণ্য হবে। তো প্রাথমিক বিবৃতি তথ্য বিবরণী হলে দুটি শর্ত পূরণ করতে হবে। এমন বিবৃতি অবশ্যই একটি তথ্য হতে হবে, এবং তথ্যটি অবশ্যই আমলযোগ্য অপরাধ সম্পর্কিত হতে হবে, এবং সেটা কোনো ক্রমেই পরবর্তী ঘটনার আলোকে হবে না। প্রাথমিক বা এজাহারটি আমলযোগ্য অপরাধ সম্পর্কিত হলে শুধুমাত্র প্রাথমিক তথ্য বিবরণীতে ভুক্ত হয়। এটা আমরা দেখতেছি যে 154 ধারায় যখন একটা অপরাধ সংবাদ পাবে তখন এজাহারে অন্তর্ভুক্ত করবে, এজাহার থেকে FIR এ কনভার্ট করা হয়, দুইজনের স্বাক্ষর লাগে, এটাকে বলা হয় FIR। আশা করছি প্রাথমিক তথ্য বিবরণী আপনারা বুঝতে পেরেছেন। এখন এটা কি আসলে সাবস্ট্যান্টিভ এভিডেন্স কিনা,
সাধারণত প্রাথমিক তথ্য বিবরণী কোনো সাক্ষ্য না, তবে শুধুমাত্র প্রথম সংবাদদাতাকে অবিশ্বাস করাতে প্রাথমিক তথ্য বিবরণী প্রকৃত সাক্ষ্য হিসেবে ব্যবহার করা তবে যেতে পারে, এবং প্রথম সংবাদদাতাকে ব্যতীত অন্য কোনো সাক্ষীকে অবিশ্বাস করানোর উদ্দেশ্যে প্রাথমিক তথ্য বিবরণী উল্লেখ বিবৃতি করা যায় না। সংবাদদাতা যে ব্যক্তি প্রাথমিক তথ্য বিবরণী দায়ের করেছে তার ক্ষেত্রে প্রাথমিক তথ্য বিবরণী প্রকৃত সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। সাক্ষ্য আইনের 145 এবং 157 ধারায় অনুসমর্থন করতে, এর বিরোধিতা করতে সংবাদদাতা ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে বা যার পক্ষে এমন প্রাথমিক তথ্য বিবরণী দায়ের করা হয়েছে তাকে অনুসমর্থন বা বিরোধিতা করতে 145 বা 157 ধারার প্রাথমিক তথ্য বিবরণী সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যায় না। সুতরাং প্রাথমিক বা তথ্য বিবরণী কোনো প্রকৃত সাক্ষ্য না, তবে প্রকৃত সাক্ষ্য হিসেবে তথ্য বিবরণী ব্যবহার অবৈধ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখি, যে বলতেছে ফৌজদারি মামলা শুরু করার বিভিন্ন পদ্ধতিগুলো কি কি, সেটা আমরা দেখি কিভাবে নালিশি মামলা দায়ের করতে হয়। তাইলে ফৌজদারি মামলা শুরুর বিভিন্ন পদ্ধতি রয়েছে। ফৌজদারি কার্যবিধি অনুসারে ফৌজদারি মামলা শুরুর দুটো পদ্ধতি রয়েছে। ফৌজদারি কার্যবিধি অনুসারে থানায় পুলিশের নিকট প্রাথমিক তথ্য বিবরণী দাখিলের মাধ্যমে বা ম্যাজিস্ট্রেটের নিকট নালিশি দরখাস্ত দায়ের করে ফৌজদারি মামলা শুরু করা যায়। পুলিশের নিকট মামলা দায়ের সম্পর্কিত বিধান 154, 155 ধারায় এবং আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট মামলা দায়ের সম্পর্কিত বিধান 200 ধারায় আলোচনা করা হয়েছে। আমরা একটু আরো বিস্তারিত দেখি। 154 ধারায় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যদি আমলযোগ্য অপরাধ বিষয়ে এজাহার দায়েরের মাধ্যমে ফৌজদারি মামলা দায়ের করা যায়। 154 ধারায় বলা হয়েছে আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কিত প্রত্যেকটি তথ্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট মৌখিকভাবে প্রদান করা হলে তিনি তার নির্দেশনায় লিখিত আকারে লিপিবদ্ধ করবে বা করাবে এবং সংবাদদাতাকে পড়ে শোনাবে। এরপরে এমন প্রত্যেকটি সংবাদ লিখিত আকারে দেওয়া হোক বা লিখিত আকারে লিপিবদ্ধ করা হোক, সংবাদদাতা এটাকে স্বাক্ষর করবে থানার রক্ষিত বইতে, অর্থাৎ জেনারেল রেজিস্টার যে বইটা আছে সরকার কর্তৃক নির্ধারিত ফর্মে, বিপি ফর্ম নং 27-এ এটা সারমর্ম লিপিবদ্ধ করবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, প্রাথমিক তথ্য বা এজাহারটি আমলযোগ্য অপরাধ সম্পর্কিত হলে শুধুমাত্র তখনই উক্ত অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীতে বা অন্তর্ভুক্ত করা হবে। প্রাথমিক তথ্য বিবরণীতে অভিযুক্তের নাম, জ্ঞাত বা অজ্ঞাত, শাস্তিযোগ্য ধারা, আইন, অপরাধ সংগঠনের স্থান, সময়, ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, জব্দ মালামালের তালিকা ইত্যাদি উল্লেখ করতে হয়। প্রাথমিক তথ্য বিবরণীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর করবে এবং উক্ত বিবরণের পাদদেশে সংবাদদাতার স্বাক্ষর বা টিপসই থাকতে হবে। এইভাবে প্রাথমিক তথ্য বিবরণী দায়েরের মাধ্যমে যে মামলা দায়ের করা হয় তাকে এফআইআর কেস, এটাকে পুলিশ কেসও বলা হয় বা জেনারেল রেজিস্ট্রিতে তালিকাভুক্ত করা হয়, এটা জিআর কেসও বলা হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, যে ক্ষেত্রে পুলিশ আমল অযোগ্য অপরাধ সংগঠনের কোনো সংবাদ প্রাপ্ত হয়, ফৌজদারি কার্যবিধি 155 ধারার আমল অযোগ্য অপরাধ সংগঠনের সংবাদ পেয়ে তাহলে উক্ত সংবাদ লিপিবদ্ধ করে সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করা পুলিশের দায়িত্ব। এবং 145-2 ধারার ম্যাজিস্ট্রেট নিকট যদি তদন্তের অনুমতি নিয়ে পুলিশ অপরাধটি তদন্ত করে চার্জশিট বা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে পারে এবং প্রস্তুতকৃত প্রতিবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট 190 ধারার অপরাধটি আমল নিতে পারে, অথবা তদন্ত না করে পুলিশ এই অপরাধটি বিষয়ে প্রতিবেদন ম্যাজিস্ট্রেট নিকট দাখিল করে ম্যাজিস্ট্রেট 190 ধারা উক্ত প্রতিবেদনের ভিত্তিতে অপরাধটি আমলে নিতে পারে, অথবা আমল অযোগ্য অপরাধ তদন্ত করতে ক্ষমতাপ্রাপ্ত না হলে পুলিশ এমন অপরাধের সংবাদ নালিশ আকারে ম্যাজিস্ট্রেট নিকট দাখিল করতে পারে, কারণ ফৌজদারি কার্যবিধির অধীন নালিশ দায়ের করতে পুলিশের কোনো বাধা নাই এবং পুলিশের এমন নালিশ 190-1 ধারায় ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারে। নালিশের দরখাস্ত দাখিলের মাধ্যমে মামলা দায়ের, অর্থাৎ 200 ধারার নালিশ গ্রহণকারী ম্যাজিস্ট্রেট প্রথম দায়িত্ব হলো নালিশকারী শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করা, শপথ নিতে হবে এবং 200 ধারার বিধান করা হয়েছে নালিশের বিরুদ্ধে অপরাধ আমল নিতে ম্যাজিস্ট্রেট অবিলম্বে বা তাৎক্ষণিকভাবে নালিশকারীকে বা উপস্থিত যদি সাক্ষী থাকে বা যে কয়জন উপযুক্ত মনে করেন তাদের শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করবে, জবানবন্দি সারমর্ম লিখিত আকারে লিপিবদ্ধ করবে নালিশকারী বা সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়, ম্যাজিস্ট্রেট উক্ত জবানবন্দির সারমর্মে স্বাক্ষর করবে। এবং 200 ধারা অনুসারে এটি পরিষ্কার যে মৌখিক নালিশের ক্ষেত্রে শপথপূর্বক নালিশকারী জবানবন্দি গ্রহণ করতে বা যেখানে তার স্বাক্ষর গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য, কিন্তু নালিশ দায়েরের ক্ষেত্রে 192 ধারা মামলাটি স্থানান্তরের পূর্বে
অর্থাৎ নালিশকারী জবানবন্দি গ্রহণ করতে আদালত বাধ্য নয়, এবং সেক্ষেত্রে আদালত লিখিত আকারে নালিশের দায়ের করে সরকারি কর্মকর্তা বা অফিসিয়াল দায়িত্ব পালনে লিখিত নালিশ দায়ের করলে উক্ত ক্ষেত্রে নালিশকারী জবানবন্দি গ্রহণ প্রয়োজনীয় না। আসলে যখন সরকারি কোনো কর্মকর্তা নালিশ দায়ের করে, ওই ক্ষেত্রে ওনাদের জবানবন্দি নেওয়াটা জরুরি না। হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের মাধ্যমে শুরু হয়, এবং কি মামলা, নালিশ, সিআর কেস নামেও পরিচিত। অর্থাৎ আমলযোগ্য অপরাধ নিয়ে নালিশি দরখাস্ত প্রাপ্তির 213 দিন আমলে গ্রহণ না করা নালিশি দরখাস্তটি পুলিশের নিকট পাঠাতে পারে। পুলিশকে উক্ত নালিশি দরখাস্তের প্রাথমিক তথ্য বিবরণ হিসেবে গ্রহণ করে অর্থাৎ বা তদন্ত শুরু করার নির্দেশ দিতে পারে। 156(3) বলা আছে, এক্ষেত্রে উক্ত মামলাটি নালিশি মামলা থাকে না, নালিশকারী জবানবন্দি প্রয়োজন হয় না। মানে অনেক সময় কি করে, নালিশি মামলাটা আদালত চাইলে পুলিশের নিকট পাঠাইয়ে আবার এফআইআর অন্তর্ভুক্ত করতে বলতে পারে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা একটু দেখি কোন আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ সংগঠনে সংবাদ প্রাপ্তির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনারা কি করবেন আমরা একটু দেখি। আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ সংবাদ প্রাপ্তির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব হচ্ছে যে তারা কি করবেন, এই বিষয়ে এজাহার দায়েরের মাধ্যমে ফৌজদারি মামলা দায়ের করতে পারবে, এবং 154 দ্বারা বলা হয়েছে আমলযোগ্য অপরাধ সম্পর্কিত প্রত্যেকটি তথ্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট মৌখিকভাবে প্রদান করতে হবে। ওই যে সংবাদদাতাকে পড়ে শোনাতে হবে, সংবাদটি লিখিত আকারে হোক বা লিখিত আকারে লিপিবদ্ধ মানে সংবাদদাতা কর্তৃক এটা স্বাক্ষর করবে, থানার বইতে রক্ষিত নির্ধারিত ফর্মে লিপিবদ্ধ করবেন। এই বিষয়গুলো লাগবে। আমরা ইতিমধ্যে এই বিষয়গুলো দেখেছি, কিভাবে একটা মামলা পুলিশ কি করবে সেটা আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। এরপরে হলো আমরা প্রাথমিক তথ্য বিবরণী বা নালিশি দরখাস্তর মধ্যে পার্থক্য নিরূপণ করুন। এটা দুটোর মাঝে যে কিছু পার্থক্য রয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ প্রাথমিক তথ্য বিবরণী বা নালিশি দরখাস্তের মধ্যে পার্থক্য, এটা হলো অপরাধটির প্রকৃতিগত পার্থক্য হইতে পারে। 154 ধারার প্রাথমিক তথ্য বিবরণীতে অন্তর্ভুক্ত আমলযোগ্য বা আমলযোগ্য উভয় অপরাধের ক্ষেত্রে নালিশি দায়ের করা যায়। দায়েরের স্থান এটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট, এটা ম্যাজিস্ট্রেটের নিকট, এবং এটা ধারাগত পার্থক্য, এটা 154, এটা 200, এটা শপথ পড়ানো হয় না। আর নালিশি মামলাতে শপথ পড়ানো হয়। নালিশকারী বা সংবাদদাতা, এখানে নালিশি মামলায় পক্ষ নালিশকারীর নাম উল্লেখ করা, কিন্তু প্রাথমিক তথ্য বিবরণীর মাধ্যমে মামলা দায়ের করা হলে সংবাদদাতার পরিবর্তে রাষ্ট্রবাদী হিসেবে পক্ষভুক্ত করা হয়, এবং প্রাথমিক তথ্য বিবরণী সরকার কর্তৃক নির্ধারিত একটা ফর্ম বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকারের ডিপি ফর্ম নং 27 এটা লিপিবদ্ধ করা হয়, যা সারমর্ম নথিভুক্ত করে। আর নালিশকারী দরখাস্ত কোনো সারমর্ম বা ফর্ম থাকে না। হ্যাঁ, নির্দিষ্ট নিয়মে দাখিল করতে হয়। দায়েরকারী, এখানে এজাহার দায়েরকারীকে বলা হয় এজাহারকারী বা সংবাদদাতা, কিন্তু নালিশি দরখাস্ত দায়েরকারীকে বলা হয় ফরিয়াদি বা নালিশকারী বা অভিযোগকারী। মামলার নামকরণ 154 ধারার এজাহার, এটা জেনারেল জিআর মামলা বলা হয়। আর কোর্টে ম্যাজিস্ট্রেটের নিকট করলে সেটা কমপ্লেন্ট রেজিস্টার অর্থাৎ সিআর মামলা করা বলা হয়। এবং কি আমলযোগ্য অপরাধটির প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করে 156 ধারা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া আসামিকে গ্রেপ্তার করতে পারে। আর কিন্তু নালিশি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ গ্রেপ্তার করতে পারে না। তদন্ত প্রতিবেদন প্রাথমিক তথ্য বিবরণের উপর ভিত্তি করে পুলিশ 156 ধারা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করতে বা প্রতিবেদন জমা দিতে পারে। কিন্তু নালিশি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশ মামলা তদন্ত বা প্রতিবেদন জমা দিতে পারে। মামলার পরিচালনা প্রাথমিক তথ্য বিবরণের উপর ভিত্তি করে দায়েরকৃত মামলার এজাহারকারী বা সংবাদদাতা উপস্থিত না থাকলেও মামলা খারিজ হয় না, কারণ রাষ্ট্র এখানে বাদী হয়ে মামলা পরিচালনা করে। অন্যদিকে 247 ধারা অনুযায়ী নালিশি মামলায় নালিশকারী অনুপস্থিত থাকলে খারিজ করে দেবে, আসামিকে খালাস দিয়ে দিতে পারে। এরপরে হচ্ছে হলো প্রতিকার। প্রাথমিক তথ্য বিবরণী দায়েরকৃত মামলা সরকারের পক্ষে পাবলিক প্রসিকিউটর আপিল করতে পারে। এক্ষেত্রে সংবাদদাতা আপিল করার কোনো ইখতিয়ার নাই। অন্যদিকে নালিশি দরখাস্ত মামলায় নালিশকারী আপিল করতে পারে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ক্লাসটা যদিও আমরা মাত্র 34টা প্রশ্ন দেখেছি, পরবর্তী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। ক্লাসটা একটু ছোট হয়েছে, ইনশাল্লাহ সাথে থাকুন, ক্লাসগুলো দেখতে থাকুন, বার বিজিএস এর সকল প্রশ্ন সমাধান করুন। আর কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলাদা করুন। আর ধারাভিত্তিক পিলিভিত্তিক যে পড়াশোনা আগে করেছেন সেভাবে প্রাথমিক অবস্থায় পড়াশোনা করে পরবর্তীতে বার বিজিএস এর প্রশ্নগুলো দেখুন। আশা করছি আপনাদের সফলতা আসবেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।